টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলেই তিস্তা পরিকল্পনা একনেকে পাস, স্বল্প সময়ে দৃশ্যমান হবে কাজ। বাঁধ ও ড্রেজিংয়ে নদী পাড়ের বাসিন্দাদের স্বস্তির আশা মন্ত্রীর। দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টার অভিযোগ জামাত আমিরের। দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান। সীমান্তে থামছেই না পুশিন আতঙ্ক। মেহেরপুরের 4 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। কুড়িগ্রামে প্রায় সপ্তাহ ধরে শূন্যরেখা আটকা 5 জন। এবং অধিগ্রহণের জমি অর্পিত সম্পত্তি কিনা, সাংবাদিকের প্রশ্নে চড়াও গাইবান্ধার সাদুল্লাপুরের রেসিল্যান্ড। হুমকি ইউএনওর, প্রকৃত মালিককে টাকা বুঝিয়ে দেওয়ার দাবি প্রশাসনের। জনপদের সময়ের সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলেই তিস্তা মহাপরিকল্পনা পাশ হবে একনেকে স্বল্প সময়ে কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী আনি। পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তা পাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব বলেও জানান মন্ত্রী। উত্তরাঞ্চলের মানুষের কাছে তিস্তা শুধু একটি নদী নয়, তাদের জীবন জীবিকা এবং টিকে থাকার প্রতীক। অথচ এই নদী তাদের কাছে এক অনিশ্চয়তার নাম। শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার, বর্ষায় ভয়াবহ বন্যা, এই দ্বিমুখী সংকটে স্থায়ী সমাধান নিয়ে বহুদিন ধরে আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। তবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয় বিএনপি। শুক্রবার বিকেলে রংপুর ও লালমনিরহাটের ব্যারেজ পরিদর্শনে আসেন পানি সম্পদ মন্ত্রী। বলেন, পদ্মা ব্যারেজের মতো করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি আপনাদেরকে দিচ্ছি, এই তিস্তা মহাপরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এর আগে দুপুরে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারেজ পরিদর্শনে আসেন পানি সম্পদ মন্ত্রী। বলেন, টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলে একনেকে পাশ হবে তিস্তা মহাপরিকল্পনা। খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে একনেকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে লাগবে 12 থেকে 13 হাজার কোটি টাকা, যা সরকারি তহবিল থেকে মেটানো সম্ভব। এটা বাস্তবায়ন করতে 12 থেকে 13 হাজার কোটি টাকা লাগবে। এটার জন্য আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই। পরে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, দুর্ভোগ লাঘবে পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তা পাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব হবে। তানজিল হাসনাত, সময় সংবাদ। একমাত্র আরএফএল ক্লাস পাইপ নিশ্চিত করে প্রতি ইঞ্চিতে সঠিক থিকনেস ও সঠিক মাপ। পাইপের বস, না কিনলে লস। বর্তমান সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, সরকার গঠনের পর থেকেই অভ্যুত্থান ও গণভোট অস্বীকার করছে বিএনপি। রাজনৈতিক প্রশ্রয়ে চাঁদাবাজির সমালোচনা করেন সংসদের বিরোধী দলীয় নেতা। নারায়ণগঞ্জ মাছদার ঈদগাহ মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলন। শুক্রবার সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সরকারের সমালোচনা করে এই বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো এই সরকারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সরকার গঠনের পর বিএনপি 24-এর গণ অভ্যুত্থান ও গণভোটকে অস্বীকার করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। প্রধানমন্ত্রী, সরকারের প্রধান, তিনি শপথ দিয়ে এই গণভোটকে অস্বীকার করলেন। তার সহকর্মী, যাকে বলা হয় তিনি সর্বমন্ত্রী, তিনি বলেছেন নির্বাচনটা যাতে হয়ে যায়, এই জন্য আমরা এগুলা বলেছিলাম। এদিন মুন্সিগঞ্জে জেলা জামায়াতের রোকন সম্মেলনে অংশ নিয়ে রাজনৈতিক প্রশ্রয়ে চাঁদাবাজি এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে বক্তব্য দেন জামায়াত আমির। বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হলেও চাঁদাবাজি কমেনি। সেই দলের দেশ শাসিত। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সীমান্তে থামছে না পুশিন আতঙ্ক। মেহেরপুরে 4 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারীর 2টি সীমান্তের শূন্যরেখায় প্রায় সপ্তাহ ধরে আটকা 5 জন। সীমান্তে কঠোর নজরদারির মাঝেই বারবার পুশিনের চেষ্টা বিএসএফের। প্রতিবারই তা রুখে দিয়েছে বিজিবি।
শুক্রবার সকালে মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত দিয়ে 4 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির প্রচেষ্টায় তা ব্যর্থ হয়। পরে সীমান্তের শূন্যরেখায় তাদের দেখতে পান স্থানীয়রা। তোমরা এখানে বসো, তোমরা কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করবে না। সেই লোক মনে করেন গেটের কাছে রেখেছে, সেই লোক এখন গেটের কাছে আর নাই, এখন পাটের ভিতরে কম নিয়ে গেছে। আমরা পরে ফের খুঁজতে গেছিলাম, আর লোকগুলো পাইনি। ইন্ডিয়ার এখানে একটা বিএসএফ এর ক্যাম্প আছে, তো ওদিকে চেষ্টা করছে ওরা পুশিং করার, মানে ইন্ডিয়ার লোকজনকে বাংলাদেশে পার করে দেওয়ার। কিন্তু আমরাও সতর্ক অবস্থানে আছি। অন্যদিকে প্রায় সপ্তাহ ধরে কুড়িগ্রামের শূন্যরেখায় আটকা 5 জন। তবে বুধবার সকাল থেকে দেখা মিলছে না 2 শিশু ও তাদের বাবা মায়ের। স্থানীয়দের ধারণা, রাতের আধারে তাদের সরিয়ে নিয়েছে বিএসএফ। গত 14 জুন সকালে কুড়িগ্রামের গয়টাপাড়া সীমান্ত দিয়ে 2 শিশু ও তাদের বাবা মা সহ 6 জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে 3 যুবককে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি ও এলাকাবাসী। পরে তাদের ঠাঁই হয় 2 দেশের সীমান্তের শূন্যরেখায়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। অধিগ্রহণ করা জমি অর্পিত সম্পত্তি কিনা, এমন প্রশ্নে সাংবাদিকদের উপর চড়াও হলেন গাইবান্ধার সাদুল্লাপুরের রেসিল্যান্ড। প্রশ্নের জবাব না দিয়ে অফিস ত্যাগ করেন তিনি। সোহেল রানার ক্যামেরায় গাইবান্ধা থেকে হেদায়েতুল ইসলাম বাবু রিপোর্ট। প্রশ্নের উত্তর চাইতেই তেরে এসে গণমাধ্যম কর্মীদের ধাক্কিয়ে ক্যামেরা বন্ধ করার চেষ্টা করলেন এসিল্যান্ড। সাদুল্লাপুরের হাসানপাড়া মৌজায় অর্পিত সম্পত্তি ব্যক্তি মালিকানা দেখিয়ে প্রায় 3 কোটি টাকা উত্তোলন করেছে একটি পরিবার। এ সম্পত্তি অর্পিত কিনা এমন প্রশ্ন করতেই চড়াও হন এই কর্মকর্তা। ঢাকা রংপুর মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের জন্য হাসানপাড়া মৌজায় 1-এর 1 ও 237 বিআরএস খতিয়ানের সাবেক 76 ও 112 হালদাগে 6.5 শতক জমি অধিগ্রহণ করে সরকার। 2025 সালের 25 নভেম্বর জমি ও স্থাপনা বাবদ 2,80,59,932 টাকা 70 পয়সা জেলা প্রশাসকের ভূমি অধিগ্রহণ শাখা থেকে ছাড় করা হয় পাশের উপজেলা পীরগঞ্জের রামনাথপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও তার পরিবারের সদস্যদের অনুকূলে। এই জমির মালিকানা দাবি করে আপত্তি দিয়েছিলেন একই ইউনিয়নের আসাদুল্লাহ ফারুকি। আমরা আইনগতভাবে যেটা প্রাপ্য সেটাই পেয়েছি। এখানে অনেক শত্রুতামূলক থাকতে পারে। খাস হলে তো টাকা পাওয়ার কোনো প্রশ্নই আসে না। আর যেখানে আমি অন্তর্ভুক্ত আছি সেখানে আমাকে কিভাবে মাইনাস করে তারা টাকা দিল একতরফাভাবে, এটাও তো আমার বুঝে আসছে না। 2022 সালের 29 ডিসেম্বর সাদুল্লাপুর এসিল্যান্ড এক প্রতিবেদনে নিশ্চিত করেন এই সম্পত্তিতে সরকারের কোনো স্বার্থ জড়িত নেই। আবার 2025 সালের 23 এপ্রিল ধাপেরহাট ইউনিয়ন ভূমি অফিসের আরেক প্রতিবেদনে বলা হয় এই সম্পত্তিতে সরকারি স্বার্থ জড়িত আছে। আপনার এটা খাস জমি কিনা, এটা নিয়ে তো আমি মন্তব্য আপনার কাছে করব না। আপনি বুঝেন সাংবাদিক সবকিছু বোঝার পরেও যদি আপনি অন্য অ্যাঙ্গেলে যান তাহলে কিন্তু ওই যে বললাম যে এসিল্যান্ডের কাছে এটা কিন্তু ধরেন ওই আচরণ তখন ওটা চলে আসে। রাজস্বের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক বলছেন নিয়ম মেনে প্রকৃত মালিককে অধিগ্রহণের টাকা পরিশোধ করা হয়েছে। কোনটুকু অর্পিত কোনটুকু ব্যক্তি মালিকানা, আমরা সেটুকু দেখেই বিল দিয়েছি। সাদুল্লাপুরের ধাপেরহাট ইউনিয়ন ভূমি অফিসের প্রতিবেদনে বলা হয় সাবেক 76 দাগের 6.5 শতক জমি অর্পিত ক তালিকাভুক্ত, যা বাংলাদেশ গেজেটের 4510 নম্বর পৃষ্ঠার 124 নম্বর ক্রমিকে প্রকাশিত হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ঝুঁকিপূর্ণ বয়লারে চলছিল কাজ, হঠাৎ বিস্ফোরণে 2 নারীসহ 7 শ্রমিক আহত হয়েছেন। সকালে ফতুল্লার পাগলা তালতল এলাকায় নির্ঝর নিটওয়ার গার্মেন্টসে এই দুর্ঘটনা ঘটে। শ্রমিকরা যান কাজে যোগ দেওয়ার কিছুক্ষণ পরেই বয়লারটি বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় কারখানাটিতে বেশ কয়েকজন শ্রমিক আহত হন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালের পাশাপাশি ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়ক অবরোধ করেন শ্রমিকরা। পরে পুলিশ আহতদের সুচিকিৎসার আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয়। কালকে লাঞ্চের বেলা বয়লারটা নষ্ট, বয়লার বাসটি কালকে সমস্যা পুরো ধুয়ে বইরা গেছিল, পয়টা হালকা জোড়া তাল দেওয়া ঠিক করে দিছে। পরে কইছে চালাইতে পারে, চালানোর পর আজকে সকালবেলা ডিউটি দেখছি বয়লার ছাড়ার পর এলো যে সময় কাজটা ধরবো বয়লার বাস্ট হয়ে গেছে। সমস্যা যাই না ও আজকে তারা কেন কোম্পানি খোলা রাখলো, আগে বয়লার ঠিক করাইতো পরে শ্রমিক দিয়ে কাজ করাইতো, শ্রমিকের কি কোনো দাম নাই। নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
দুপুরে জেলা হাসপাতাল পাশে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি বলেন, সরকার নরসিংদীতে নতুন সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছে। হাসপাতালের পাশে মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম পরিচালনা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম সমন্বয় করা সহজ হবে। এই ছিল আমার কাছে থাকা জনপদের সময়।